দিল্লিতে মোদির সাথে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈঠক। ভুটানের প্রধানমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাতে জলবিদ্যুৎ আমদানির আগ্রহ পুনর্ব্যক্ত। আশ্রয় প্রকল্পে ঘর পাচ্ছে আরো 18,500 পরিবার। গৃহহীন মুক্ত হচ্ছে 70 উপজেলা। কাল দলিল হস্তান্তর করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবং ফ্রান্সের পার্লামেন্ট ভেঙে দিলেন প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। আগাম নির্বাচনের ঘোষণা। স্বাগত এশিয়ান নিউজে। আপনাদের সাথে আছি আমি রেখা হক। শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। দুই দেশের প্রধানমন্ত্রীর নেতৃত্বে ভারত বাংলাদেশের সম্পর্ক নতুন উচ্চতায় উন্নীত হয়েছে, এমনটাই জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। শপথের পরপরই নবনির্বাচিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকে ভবিষ্যতের দিনগুলোতে দুই দেশের সম্পর্ক আরও গভীর হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নয়াদিল্লিতে প্রধানমন্ত্রীর সফর নিয়ে ব্রিফিংয়ে এসব কথা জানান পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ। আরও বলেন, দুই দেশের সম্পর্কের মাধ্যমে উভয় দেশের মানুষই উপকৃত হচ্ছে, বিশেষ করে যোগাযোগ এবং অন্যান্য ক্ষেত্রে। ভবিষ্যতের দিনগুলোতেও বহুমাত্রিক সম্পর্ক আরও বিস্তৃত হবে। বাংলাদেশ ভারতের গভীর আন্তরিকতাপূর্ণ সম্পর্ক আরও গভীর হবে। ভারতের মধ্য দিয়ে ভুটান থেকে জলবিদ্যুৎ আমদানির বিষয়ে বাংলাদেশের আগ্রহের কথা পুনর্ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভুটানের প্রধানমন্ত্রী দাশু সেরিং তুবগে ভারতের নয়াদিল্লিতে প্রধানমন্ত্রীর সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎ করতে এলে তিনি এই আগ্রহের কথা জানান। রোববার দিল্লির আইটিসি হোটেলের আবাসস্থলে সাক্ষাৎ করেন শেখ হাসিনা। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ সাক্ষাৎ শেষে এক ব্রিফিংয়ে এসব কথা বলেন। হাসান মাহমুদ বলেন, সৌজন্য সাক্ষাতের সময় দুদেশের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্কের সম্পূর্ণ বিষয় আলোচনায় উঠে আসে। তিনি বলেন, উভয় দেশ বিদ্যমান বহুমুখী সম্পর্ক বাড়ানোর প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন দুই প্রধানমন্ত্রী। সারা দেশে আরো 18,566টি আশ্রয় প্রকল্পের ঘর হস্তান্তর করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কাল গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এই ঘর এবং জমির দলিল হস্তান্তর করবেন তিনি। এর মাধ্যমে সারা দেশে আরো 70টি উপজেলা গৃহহীন মুক্ত হবে। সব মিলিয়ে গৃহহীন মুক্ত হবে 464টি উপজেলা। লালমনিরহাট থেকে লতিফ চৌধুরী ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন নূর মোহাম্মদ ভুইয়া। দেশের একটি মানুষও গৃহহীন থাকবে না, প্রধানমন্ত্রী শেখ হাসিনার এমন প্রতিশ্রুতি পূরণে আশ্রয়ন প্রকল্পের 2-এর অধীনে পঞ্চম পর্যায়ে দ্বিতীয় ধাপে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় হস্তান্তরের জন্য প্রস্তুত 875টি ঘর। এই ধাপে 18,566টি ভূমিহীন গৃহহীন পরিবারকে জমি ও গৃহ হস্তান্তর করবেন প্রধানমন্ত্রী। সমাজের সুবিধা বঞ্চিত মানুষকে উন্নয়নের মূলধারায় যুক্ত করতে শুধু আশ্রয়ন প্রকল্পের মাধ্যমে যারা পুনর্বাসিত হয়েছেন তাদের অনেকের ভাগ্য বদলেছে। বর্তমানে আমি খুব খুশি, কেন আমার একদম আমি ভূমিহীন, আমার কাটে ভূমিহীন আছে, ভোটার আইডি নেই, আমার কিছু ছিল না। এখন আমি অনেক মানুষের কাছে শোনা। এই পর্যায়ে ভূমিহীন গৃহহীন মুক্ত হতে যাচ্ছে 70টি উপজেলা। এর মাধ্যম হিসেবে পূর্ব ঘোষিত জেলা উপজেলা সহ মোট 58টি জেলা ও 466টি জেলা উপজেলা ভূমিহীন ও গৃহহীন মুক্ত হচ্ছে। এখন ঘর পাইছি, স্বামী মারা গেছে, এই ঘরতে থাকি, খুব ভালো আছি। আগে মনে করেন যে খুব কষ্টতে ছিলাম, ঘর বাড়ি ছিল না, আর যে ঘর ছিল পানি পরে বাতাস এসে, এগুলো এখন মনে করছে খুব উন্নত আছি, শান্তিতে আছি। শুধু মুজিব বর্ষের বিশেষ কর্মসূচি দ্বারা পুনর্বাসিত হয়েছে 13,30,060 জন ছিন্নমূল মানুষ, আর গৃহের সংখ্যা 2,66,012টি। এবার লালমনিরহাট জেলায় 4টি উপজেলায় হচ্ছে পুরোপুরি গৃহহীন মুক্ত। মাননীয় প্রধানমন্ত্রী অগ্রাধিকার প্রকল্প আশ্রয় প্রকল্পের অধীন কালীগঞ্জ উপজেলার পঞ্চম পর্যায়ের দ্বিতীয় ধাপে 875টি গৃহহীন ও ভূমিহীন পরিবারকে পুনর্বাসনের জন্য তাদের জন্য ঘর নির্মাণ করে দেওয়া হয়েছে। গৃহহীন প্রান্তিক ও অতি দরিদ্র মানুষের দুর্ভোগ অনুধাবন করে তাদের পুনর্বাসনের আশ্রয়ের নামে যে প্রকল্পের স্বপ্ন দেখিয়েছিলেন, আজ তা বহুলাংশে বাস্তবে রূপ নিয়েছে। নূর মোহাম্মদ ভুইয়া, এশিয়ান টেলিভিশন, লালমনিরহাট। এবার দেশের বাইরের খবর। ফ্রান্সের পার্লামেন্ট ভেঙে দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। একই সঙ্গে দেশটিতে আগাম নির্বাচনের ঘোষণাও দিয়েছেন তিনি।
সদ্য সমাপ্ত ইউরোপিয়ান ইউনিয়নের নির্বাচনে খারাপ ফলের জেরেই হঠাৎ সংসদীয় নির্বাচনের এই ঘোষণা দেওয়া হলো। হঠাৎ এই ধরনের সংসদীয় নির্বাচনকে স্ন্যাপ লেজিসলেটিভ ইলেকশন বলা হয়। জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে প্রেসিডেন্ট ম্যাক্রো জানিয়েছেন, আগামী 30 জুন ফ্রান্সের প্রথম দফায় সংসদে নিম্নকক্ষে নির্বাচন অনুষ্ঠিত হবে, আর দ্বিতীয় দফায় ভোট হবে আগামী 7 জুলাই। এবার ভিন্ন প্রসঙ্গ। ভেদাভেদ ভুলে সবাইকে ঐক্যবদ্ধভাবে বঙ্গবন্ধু সৈনিক লীগের পতাকার তলে আবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন সংগঠনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ হারুন উর রশিদ সিআইপি। বঙ্গবন্ধু সৈনিক লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির তৃতীয় সাধারণ সভায় তিনি এ আহ্বান জানান। এ সময় তিনি আরও বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নির্দেশে গড়া এই সংগঠনের মর্যাদা রক্ষায় সবাইকে সচেতন থাকতে হবে। শহীদুল হক জীবন ও সামির আহমেদের ক্যামেরায় সাইফুল ইসলাম নয়নকে সাথে নিয়ে আরও জানাচ্ছেন বাতেন বিপ্লব। বঙ্গবন্ধু সৈনিক লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির তৃতীয় সাধারণ সভার আয়োজন করা হয় তেজগাঁও ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে। এ সময় সর্বোচ্চ সংখ্যক সদস্যের উপস্থিতিতে সভা অনুষ্ঠিত হয়। সভায় সংগঠনের শৃঙ্খলা ধরে রাখতে নানা দিক নির্দেশনা উঠে আসে। বঙ্গবন্ধু সৈনিক লীগের সংগ্রামী সভাপতি গঠনতন্ত্রের ক্ষমতা বলে উনি ওনার কার্যক্রমগুলো সম্পাদন করছেন, আর সাধারণ সম্পাদক উত্তরাধিকার সূত্রে উনি ওনার ক্ষমতা প্রয়োগ করার চেষ্টা করছেন। আমরা সবাই আমাদের এই সভাপতির নোটিশ পেয়ে এখানে এসেছি। যেহেতু আমরা এই সভাপতির তৃতীয় সভা আহ্বান করেছেন, সেই সভায় আমরা উপস্থিত হয়েছি, তাই আমি মনে করি এই সভা পঞ্চম সভা না তৃতীয় সভা এ নিয়ে আর বিতর্ক করার কোনো কিছু নাই। আজও বঙ্গবন্ধু সৈনিক লীগ নিজের অস্তিত্ব নিয়ে নিজের আত্মসম্মান নিজে করা যায় করব, না হয় এই মুহূর্তে মতো রাখতে চলে যাবো। কেউ কাছে মাথা বিক্রি করি নাই, অনৈতিক কথা কেউ বলবেন না। আইন মানুষের জন্য এটা মানুষ, শুধু গঠনতন্ত্রের রেফারেন্স দিয়ে আমাদের সবাইকে অপমানিত করলে হবে না। যারা আপনাদেরকে মিসগাইড করছে, মিটিং যে কোনো ধরনের মিটিং হোক, 101-এর ভিতরে কুরাম ফিল আপ করার জন্য একটা পার্সেন্টেজ থাকে, যেটা আমার মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির মিটিংয়েও সেই পার্সেন্টেজ হলো মিটিংকে কুরাম পূরণ হলে মিটিং বলে পরিগণিত হবে। সংগঠনের সভাপতি আলহাজ হারুনুর রশিদ সিআইপির নেতৃত্বে সম্মেলন অনুষ্ঠিত হওয়ার পর থেকে বীর দর্পে এগিয়ে চলছে বঙ্গবন্ধু সৈনিক লীগ। চলমান সময়ে কিছু বিচ্ছিন্ন ঘটনা নিয়ে সবাইকে সতর্ক করেন কার্যনির্বাহী কমিটির সভাপতি, যা তৃতীয় সাধারণ সভায় পাঠ করেন যুগ্ম সাধারণ সম্পাদক শাহ রেজাউল মাহমুদ। সাধারণ সম্পাদক মহোদয়কে গত 16/5/2024 তারিখে প্রদত্ত চিঠি আমি হাউজের সামনে পড়ে শোনাচ্ছি। সেক্রেটারি সাহেবকে অ্যাড্রেস করা আছে। বিষয়, বঙ্গবন্ধু সৈনিক লীগ ঢাকা মহানগর উত্তর দক্ষিণের প্রথম যৌথ সম্মেলনে যোগদান করে ঘোষণা। প্রিয় জনাব তামজিদ বিন রহমান দুর্য, আপনি গতকাল বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ধানমন্ডিস্থ কার্যালয়ে গিয়ে দলের সাধারণ সম্পাদক জননেতা জনাব ওবায়দুল কাদের এমপি এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক ডক্টর আব্দুল সুবহান গোলাপের নিকট সাক্ষাৎ করে বঙ্গবন্ধু সৈনিক লীগের কার্যনির্বাহী কমিটির সভাপতি তথা আমার বিরুদ্ধে কতিপয় বানোয়াট ভিত্তিহীন অভিযোগ করেন। তৎপর প্রেক্ষিতে জনাব ওবায়দুল কাদের এমপির নির্দেশে ডক্টর আব্দুল সুবহান গোলাপ তাৎক্ষণিকভাবে আপনার উপস্থিতি রাখতে আমাকে ফোন করে আজ আপনার দেওয়া সময় অনুযায়ী 16/5/2024 তারিখ বিকাল 4টায় দলের সভাপতি কার্যালয়ে সভা আলোচনার জন্য সময় নির্ধারণ করে দেন এবং পরবর্তীতে আপনিও আমাকে টেলিফোন করে যৌথ ভাবে দলের নেতাদের সাথে বসার বিষয়টি নিশ্চিত করেন। তদনুযায়ী আজ নির্ধারিত সময় আমি এবং আব্দুল সুবহান গোলাপ পার্টি অফিসে আপনার জন্য অপেক্ষা করতে থাকি। আমরা রাত 8টা পর্যন্ত অপেক্ষা করে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জননেতা ওবায়দুল কাদের এমপির সাথে সাক্ষাৎ করি। ততক্ষণ পর্যন্ত আপনি ওই সভায় আসেনি। যা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও প্রচার প্রকাশনা সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃবৃন্দকে তুচ্ছতা ছিল করার সামনে। যাই হোক, আগামী শনিবার 8 মে 2024 তারিখ সকাল 10টায় ঢাকা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে তেজগাঁও হল কমপ্লেক্সে অনুষ্ঠিত বঙ্গবন্ধু সৈনিক লীগ ঢাকা মহানগর উত্তর দক্ষিণের প্রথম যৌথ সম্মেলনে আপনাকে সদর পদে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানাচ্ছি। একটা কথা মনে রাখা দরকার, রাগ ক্ষোভ কোনোদিন কোনো কাজে সফলতা আসে না। তাই আসুন রাগ ক্ষোভ ভুলে গিয়ে আগামী দিনে বঙ্গবন্ধু সৈনিক লীগকে সুসংগঠিত করে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা
হাসিনার হাতকে শক্তিশালী করার মানুষে আমরা একত্রিত হয়ে কাজ করি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। পুঙ্খানুপুঙ্খভাবে গঠনতন্ত্র মেনে এগিয়ে চলা বঙ্গবন্ধু সৈনিক লীগে কোনো ষড়যন্ত্রকারী যাতে ঠাঁই না পায় সে বিষয়ে দিক নির্দেশনা দেন আলহাজ হারুনুর রশিদ সিআইপি। সে কোনো রকমে বলছে, আমি সম্মেলনের কথা ওই হোটেলে যে বসছিলাম সেখানে অনেকক্ষণ আলাপ হয়েছে, আমি কালকে বুঝা বলবো। গোলাপ ভাই কাদির ভাইয়ের কাছে যে গিয়া টাইম দিছে, ওখানে থাইকা আমাকে টেলিফোন করছে যে আগামীকাল 4টার সময় আপনি আসবেন, আমরা গোলাপ ভাই কাদির ভাইয়ের কাছে আমরা বসে। তুমি আমার টেলিফোন করছো, আপনি 4টার সময় আসেন, আমরা এখানে বসবো। আমি ঠিক 4টা 4:45 গেছি, বৈশা এবং গোলাপ ভাই পরে 3:30 গেছে। সে না হলো 20টা টেলিফোন দিছে, ধরে নেই। প্রধানমন্ত্রীর নির্দেশে এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সরাসরি তত্ত্বাবধানে ও প্রচার প্রকাশনা সম্পাদক ডক্টর আব্দুস সোবহান গোলাপের সার্বিক পরামর্শে সবসময় সংগঠনকে আগলে রাখেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ হারুনুর রশিদ সিআইপি। এ দেশ স্বাধীন করছি, আর আজকে এত সাথ দেওয়ার পরেও আমি বহুবার বলছি, আসো তোর বাবা আমরা বসি। এবং গোলাপ ভাই যে দায়িত্ব নিয়েছিল, আমার মনে হয় যে এখন আমাদের মিটিং করা আর সম্ভব না, যে অবস্থা জানা হয়েছে। আসো, যারা কমিটি দিছে তাদের কাছে চলো, বসি, সমাধান। আমি দেখতেছি যে অবস্থায় দাঁড়ায় গেছে, সমাধান হবে না। তুমি একটা ভুল করছো দেখা আজকে অবস্থা। তিনি আগামীর স্মার্ট এবং উন্নত বাংলাদেশ বিনির্মাণে নেতাকর্মীদের সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। এ সময় সাধারণ সম্পাদক তামজিদ বিন রহমান তুর্য সহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। বিপ্লব, এশিয়ান টেলিভিশন, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে আগামী 2030 সালের মধ্যে বাংলাদেশ সুখী সমৃদ্ধ ও উন্নত রাষ্ট্রে পরিণত হবে বলে মন্তব্য করেছেন বঙ্গবন্ধু সৈনিক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ হারুনুর রশিদ সিআইপি। রাজধানীর নিকেতনে এশিয়ান টেলিভিশনের কার্যালয়ে বঙ্গবন্ধু সৈনিক লীগের গাজীপুর মহানগর কমিটি ও রাজবাড়ী জেলা কমিটি ঘোষণা অনুষ্ঠানে একথা বলেন তিনি। এ সময় সৈনিক লীগের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে সংগঠনকে শক্তিশালী করার নির্দেশ দেন তিনি। কোনো প্রকার অপপ্রচার ও গুজবে কান না দেওয়ারও পরামর্শ দেন। পরে গাজীপুর মহানগরে আবুল বাশারকে সভাপতি, শিপন মিয়া সুমনকে সাধারণ সম্পাদক ঘোষণা করে সৈনিক লীগের 71 সদস্য বিশিষ্ট কমিটি দেয়া হয়। অনুষ্ঠানে রাজবাড়ী জেলা কমিটিও ঘোষণা করা হয়। এতে নাসির উদ্দিন সর্দারকে সভাপতি ও নাজমুল হাসান মিন্টুকে সাধারণ সম্পাদক করা হয়। আমি যদি ভালো কাজ করতে পারি আজীবন মনে থাকবে। যেমন জাতির পিতা কাজ করে গেছে, দেশ দিয়ে গেছে, জাতির পিতার জন্য আমরা দোয়া করি, মানে প্রধানমন্ত্রীর জন্য দোয়া করি। এই আপনারা কাজ করবেন, মানে প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করার জন্য আপনারা কাজ করবেন। জানাবো সারা বাংলার খবর। সৌদি আরবের খেজুর বাগান এখন দেশের ফরিদপুরে। বিদেশ থেকে বীজ এনে গাছ লাগিয়ে প্রায় 5 বিঘা জমিতে বাগান করেছেন উদ্যোক্তা প্রবাসী মোহাম্মদ তুষার ও সেজুতি দম্পতি। কৃষি বিভাগ বলছে উদ্যোক্তাদের বিভিন্ন পরামর্শ দিচ্ছেন তারা। প্রতিনিধি সাদ্দাম হুসাইন সোহানের তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন আরভি ইসলাম হিমু। ফরিদপুর সদরের বাহিরদিয়া গ্রামে সৌদি আরবের খেজুর চাষ করে ভাগ্য বদলের স্বপ্ন বুনছেন সিঙ্গাপুর প্রবাসী মোহাম্মদ তুষার ও সেজুতি দম্পতি।
ইউটিউব দেখে শখের বশে সৌদি আরব থেকে খেজুরের বীজ এনে চারা তৈরি করে 5 বিঘা জমিতে শুরু করেন খেজুর চাষ। এরই মধ্যে বাগানের গাছে আসতে শুরু করেছে ফল, পাশাপাশি খেজুর গাছের ফাঁকে লাগানো হয়েছে ড্রাগন গাছও। আমার হাজব্যান্ডের আর কি উৎসাহ জাগে যে খেজুর করব, তো ওইখান থেকে আমরা খেজুরটা শুরু করছি। এছাড়া আছে ড্রাগন আছে, ননি আছে, চুইঝাল, তারপরে হচ্ছে করসল বলে ক্যান্সার প্রতিষেধক যেটা। প্রবাসী তুষারের খেজুর বাগান দেখতে ও চাষ পদ্ধতি জানতে প্রতিদিনই আসছেন স্থানীয় আরো অনেকে। জামাই সিঙ্গাপুরে থাকে, ও ওখান থেকে বীজ নিয়ে আসছিল। ওই বীজ করে ওই প্রসেস করে চারা দেয়। শহরের পাশে আমি কিছুদিন আগে শুনছি যে এখানে একটা খেজুর বাগান হয়েছে, তো আজকে সুযোগ পাইছি যে দেখতে যাব, তাই এসে এখানে দেখলাম যা খুব ভালো লাগছে। ফরিদপুর জেলায় ফার্স্ট দেখলাম একটা বাগান বাড়ি, তো মাঝে মাঝে আসি আমরা এখানে ঘুরতে। একজন মহিলা উদ্যোক্তা হিসেবে অনেক দূর এগিয়ে গেছেন এবং তিনি বিদেশি প্রজাতির খেজুর আমাদের ফরিদপুরের মাটিতে চাষ করতেছেন, এটা দেখার জন্য আমি এখানে আসছি। এদিকে খেজুর বাগানের পরিচর্যায় বিভিন্ন পরামর্শ দিচ্ছে স্থানীয় কৃষি বিভাগ। আমাদের চেষ্টা থাকবে যে এটা যেন আরো ব্যাপক বৃদ্ধি পায়, এর সাথে আমাদের উদ্যোক্তা কৃষক তৈরি হয়, তাদের ফলন বাড়ে এবং এ দিয়ে আমাদের দেশের চাহিদা আমরা পূরণ করতে পারি। এইবারে কৃষি বিভাগ সার্বিক সহযোগিতা করে যাবে, তাদেরকে প্রশিক্ষণ দিবে, তাদেরকে উদ্বুদ্ধ করবে, তাদের প্রোডাক্টটা বিক্রি করতে হেল্প করবে, কীভাবে তারা প্রসেসিং করতে হবে সেভাবে তাদেরকে হেল্প করা হবে। কৃষক পর্যায়ে খেজুর চাষে বার্তা পৌঁছে দিলে এটি ছড়িয়ে পড়বে পুরো দেশেই। লাভজনক এই চাষে কৃষকরা আগ্রহী হয়ে উঠবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। আরভি ইসলাম হিমু, এশিয়ান টেলিভিশন। নোয়াখালীর বেগমগঞ্জে যৌতুকের দাবিতে গৃহবধূকে নির্যাতন ও স্বামীর পরকীয়ায় বাধা দেয় মারধরের অভিযোগ উঠেছে শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে। স্বজনদের অভিযোগ, বিয়ের পর থেকেই শ্বশুরবাড়ির লোকজন বিবি কুলসুমের উপর শারীরিক ও মানসিক নির্যাতন করে আসছে। নির্যাতনের পর স্বামী বাড়ি থেকে তাকে উদ্ধার করে বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ বিষয়ে বেগমগঞ্জ মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেছেন স্বজনরা। এবার কোরবানির প্রস্তুতির খবর। কোরবানির ঈদ সামনে রেখে ময়মনসিংহের হালুয়াঘাটের সাকুয়াই ইউনিয়নে জমিদার নামের এই ষাঁড়টিকে পালন করেছেন শ্রী বাপ্পি সরকার। সিন্ধি বারহমার জাতের বিশাল দেহের 680 কেজি ওজনের এই ষাঁড়ের দাম হাঁকানো হচ্ছে 6 লাখ টাকা। খামারি জানান 2 বছর আগে 85,000 টাকা দিয়ে ষাঁড়টিকে কিনে আনেন বাপ্পি সরকার। জমিদারকে মোটা তাজা করার জন্য খাওয়ানো হয়েছে প্রাকৃতিক খাবার। হাটে ভালো দাম পেলে লাভের আশা তার। জানাবো আন্তর্জাতিক সংবাদ। গাজা ভূখণ্ডে ইসরায়েলি বর্বর হামলায় আরও 283 ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে করে নিহতের সংখ্যা ছাড়িয়ে গেছে 37,000। অন্যদিকে ইসরায়েলের জরুরি যুদ্ধকালীন মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন বেনি গানোক্স। এছাড়া গত বছরের অক্টোবর থেকে চলা এই হামলায় আহত হয়েছেন আরও 84,000-এর বেশি ফিলিস্তিনি। সোমবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলু। এছাড়া ইসরায়েলি আগ্রাসনের কারণে প্রায় 20 লাখেরও বেশি বাসিন্দা তাদের বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছেন। জাতিসংঘের মতে ইসরায়েলের বর্বর আক্রমণের কারণে গাজার প্রায় 85% ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন। জানাবো বাণিজ্য সংবাদ। স্টার্ন ব্যাংক ও বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারিং অ্যান্ড এক্সপোর্ট অ্যাসোসিয়েশন BKME সদস্য ও স্টাফদের জন্য কো-ব্র্যান্ড ক্রেডিট কার্ড চালু করেছে। রাজধানী গুলশানে স্টার্ন ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে নতুন এই কার্ডের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন BKME এর নির্বাহী প্রেসিডেন্ট মোহাম্মদ হাতেম, ভাইস প্রেসিডেন্ট ফজলে শামীম এহসান, EBL এর ব্যবস্থাপনা পরিচালক আলী রেজা ইফতেখার, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আহমেদ শাহিন, কার্ড বিভাগ প্রধান তাসনিম হোসেন প্রমুখ।
দেশের মানুষের জীবনধারা স্বপ্নিল গতিতে আধুনিকায়ন হয়েছে। এরই ধারাবাহিকতায় দেশের প্রথম সিটি ব্র্যান্ড রূপায়ণ সিটি তাদের গ্রাহকদের সর্বোচ্চ প্রযুক্তি সেবা নিশ্চিত করতে রূপায়ণ সিটি উত্তরাতে উদ্বোধন করেছে নেটওয়ার্ক অপারেশন সেন্টার। রূপায়ণ সিটি উত্তরায় এক বর্ণাঢ্য আয়োজনে উদ্বোধন করা হয় নতুন এই অফিস। মিতু রিপোর্টে দেখুন বিস্তারিত। বাংলাদেশের প্রথম প্রিমিয়াম মেগাগ্রেটেড কমিউনিটি রূপায়ণ সিটি উত্তরের গ্রাহকদের আধুনিক ডিজিটাল এবং ইন্টারনেট সহ নানা ধরনের সুবিধা নিশ্চিতে নেটওয়ার্ক অপারেশন সেন্টারের উদ্বোধন করা হয়েছে। এ সময় কর্মকর্তারা আরসিও আইটি নেটওয়ার্ক অপারেশন সেন্টারের সুবিধাসমূহ সম্পর্কে অবগত করেন। Rupan will go a long way to create more episode of the same story, and we want to be part of the Rupan in creating those journey. প্রত্যেকটা কাস্টমারকে একটা ডেডিকেটেড আইপিটিএসপি নাম্বার দিয়েছি, যেটার মাধ্যমে সে বাংলাদেশের যে কোনো প্রান্তে সে তার নির্দিষ্ট প্যাকেজ অনুযায়ী বা নির্দিষ্ট মিনিট অনুযায়ী সে কথা বলতে পারবে এবং চাইলে সেটাকে টপ আপ করতে পারবে। তাছাড়া আমরা আমাদের ইন্টার কমিউনিকেশন টোটাল আমাদের যে সিটির ভিতরে যে কেউ যে কারোর সাথে বা আমাদের যেসব অঙ্গ প্রতিষ্ঠানগুলি যারা আমাদেরকে সার্ভিস সেবা সুবিধার জন্য এখানে অবস্থান করছে তাদের সাথে যোগাযোগ করতে পারবে এবং আমাদের নিরবিচ্ছিন্ন ইন্টারনেট ব্যবস্থা আমরা এনশিওর করেছি। রূপায়ণ সিটির এখানে যারা রেসিডেন্ট আছে তাদের সেফটি সিকিউরিটি আমরা এনশিওর করেছি। এটার ডিজিটাইজেশন ভার্সন নিয়ে এসেছি। এন্টারটেইনমেন্ট সিঙ্গেল হাবে আপনার যে ক্যাবল ইন্টারনেট যে কোনো কিছু সব কিছু এখানে আমরা ইন্টিগ্রেট করেছি। অনুষ্ঠানে রূপায়ণ সিটির সিইও মাহবুবুর রহমান বলেন, রূপায়ণ সিটি সবসময় উদ্ভাবনী চিন্তায় উজ্জীবিত হয়ে একটি সমাজবদ্ধ আবাসন ব্যবস্থা গড়ার লক্ষ্যে কাজ করছে। যে স্মার্ট বাংলাদেশ যে কনসেপ্ট, সেই কনসেপ্টের সাথে তাল মিলিয়ে স্মার্ট সিটির একটা প্র্যাকটিক্যাল আমরা ইমপ্লিমেন্টেশন এই সিটিতে আমরা করেছি। আমাদের সাথে পার্টনারশিপে আছেন রেইস এবং বেঙ্গল ডিজিটাল। ওনাদেরকে সাথে নিয়ে আমরা আজকে যে জিনিসটা উদ্বোধন করলাম, এখানে ইন্টিগ্রেটেড ডিজিটালাইজেশনের আমি বলবো রেসিডেন্সিয়াল পার্টে বাংলাদেশে এই এক্সাম্পল আর নাই। আশা করি এটার মাধ্যমে অন্যরাও এই সুযোগগুলো নিবে। কমিউনিকেশন, সেফটি, সিকিউরিটি, এন্টারটেনমেন্ট, এই তিনটারই একটা কম্বিনেশন কিন্তু এখানে ঘটে গেছে। কমিউনিকেশনে যদি আমি বলি, এই ফেসিলিটির মাধ্যমে আমাদের এখানে যারা রেসিডেন্ট আছেন তারা ম্যাসিভ কমিউনিকেশনের সুযোগ সুবিধা পাবেন। এই স্থাপনার মধ্য দিয়ে রূপায়ণ সিটি উত্তরা স্মার্ট সিটি হিসেবে এক অনন্য উচ্চতায় পৌঁছে গেছে বলেও জানায় কর্তৃপক্ষ। মিতু, এশিয়ান টেলিভিশন, ঢাকা। চট্টগ্রামে বেসরকারিভাবে মহিলা ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। নগরীর প্রয়াত বিশিষ্ট শিল্পপতি ও ব্যবসায়ী মোহাম্মদ নাসির উদ্দিন ফাউন্ডেশনের পৃষ্ঠপোষকতায় এনএইচটি স্পোর্টস কমপ্লেক্সে অনুষ্ঠিত এই টুর্নামেন্টে বিভিন্ন জেলা থেকে মহিলা ফুটবলাররা অংশগ্রহণ করে। নিয়মিত অনুশীলনের সুযোগ ও টুর্নামেন্ট আয়োজনের মাধ্যমে সম্ভাবনাময়ী মেয়েদের আরও সুযোগ দিতে চায় আয়োজকরা। ক্রীড়া সংশ্লিষ্টরা বলছেন, মতপ্রায় ফুটবলকে পুনরুজ্জীবিত করতে এটা অনন্য এক উদ্যোগ। এখানে অনেক ভালো পাচ্ছি সুযোগ দিতে, আমি এখানে এসে খুব আনন্দিত ফিল করতেছি। এই আয়োজন যদি সারা বাংলাদেশে ছড়িয়ে যায় তাহলে বাংলাদেশ থেকে আগামী দিন মেয়েরা যেভাবে ভালোভাবে এগিয়ে যাচ্ছে, প্রতি ধাপে ধাপে গ্র্যাজুয়ালি এগিয়ে যাচ্ছে, সেভাবে যদি আজকে এই টুর্নামেন্টের মধ্যে যদি অন্যান্যরা যদি এভাবে এগিয়ে আসে আজকে টুর্নামেন্টের মধ্যে, তাহলে বাংলাদেশের একদিন ফুটবল এশিয়াতে একটা চমকপ্রদ একটা দল হবে। মেয়েরা এই ধরনের খেলার সুযোগ পেলে তাহলে আগামীতে বাংলাদেশ টিমের জন্য একটা 5 লাইনের লাইন দাঁড়াবে। টুর্নামেন্টটা নিয়ে আমি খুবই আশাবাদী, কারণ এখন দেশ আগায় যাচ্ছে এবং আমাদেরকে ওইভাবে করে আগাতে হবে এবং বাংলাদেশে ফুটবলে মেয়েদের বিরাট একটা কন্ট্রিবিউশন এখন দেখা যাচ্ছে। টি-20 বিশ্বকাপের খবর। আইসিসি টি-20 বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলতে আজ মাঠে নামবে বাংলাদেশ ক্রিকেট দল।
নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত 8:30টায় খেলাটি শুরু হবে। পরিসংখ্যান বিবেচনা করলে বাংলাদেশ দক্ষিণ আফ্রিকার মুখোমুখি লড়াইয়ে এগিয়ে অবশ্য দক্ষিণ আফ্রিকাই। 21 বারের মুখোমুখি লড়াইয়ে বাংলাদেশ জয়ী হয়েছে মাত্র 3 বার, 17 বার জিতেছে দক্ষিণ আফ্রিকা। একটি ম্যাচ হয়েছে পরিত্যক্ত। আসরে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে 2 উইকেটে হারিয়ে শুভ সূচনা করেছে বাংলাদেশ। সংবাদে শেষ প্রান্তে আমরা যাবার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরো একবার। দিল্লিতে মোদির সাথে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈঠক, ভুটানের প্রধানমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাতে জলবিদ্যুৎ আমদানির আগ্রহ পুনর্ব্যক্ত। আশ্রয়ণ প্রকল্পে ঘর পাচ্ছে আরো 18,500 পরিবার, গৃহহীন মুক্ত হচ্ছে 70 উপজেলা। কাল দলিল হস্তান্তর করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবং ফ্রান্সের পার্লামেন্ট ভেঙে দিলেন প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো, আগাম নির্বাচনের ঘোষণা। এশিয়ান নিউজ এ পর্যন্তই। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।